আমার কথা শোনা যায়? ছাত্রছাত্রীরা আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম। আমার কথা শোনা যায়? রাফিয়া, তাবাসসুম, প্রভা, জি ম্যাম, যাচ্ছে। আস্তে না জুড়ে? শব্দটা কম না বেশি? আমি এখন কথা বলতেছি যে এটা কি শব্দ কি কম শোনা যাচ্ছে না বেশি না ম্যাম, বেশি শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? জি ম্যাম। তোমাদের প্রথম অধ্যায় প্রাক ইসলামিক আরব, প্রি ইসলামিক আরাবিয়া, সূচিপত্র। প্রাক ইসলামী আরবের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ব্যাখ্যা করো। প্রশ্ন, কুশিত প্রথা কি? কুশিত প্রথা সম্পর্কে ব্যাখ্যা করো। প্রশ্ন, প্রাক ইসলামী আরবে বাণিজ্যিক কাফেলা হিসেবে উট কেন উল্লেখযোগ্য? ব্যাখ্যা করো। প্রশ্ন, বেদুইনদের সম্পর্কে বিশ্লেষণ করো। প্রশ্ন, দ্য পাবলিক রেজিস্টার অব দ্য আরবস, যেটা বাংলায় দিওয়ানুল আরব বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। বহু নির্বাচনী প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। বহু নির্বাচনী যেটা জ্ঞানমূলক প্রশ্ন, এক, আরব কৃষিকাজের অনুপযোগী ছিল কেন? মরুময় ও অনুর্বরতার জন্য। আমার শব্দ কথা শোনা যায়? শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম, শুনতে পাচ্ছি। দুই, প্রাক ইসলামী আরবে জনগোষ্ঠী কয় ভাগে বিভক্ত ছিল? উত্তর, দুই ভাগে। এক, শহরবাসী আরব। দুই, মরুবাসী বেদুইন বা যাযাবর। তিন, শহরবাসী আরবরা জীবিকা নির্বাহ করত কিভাবে? ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। চার, প্রাক ইসলামী আরবে পশুপালন করে জীবিকা নির্বাহ করত কারা? উত্তর, বেদুইন সম্প্রদায় বা যাযাবররা। পাঁচ, প্রাক ইসলামী আরবে সুদ ব্যবসায়ীদের মধ্যে প্রাধান্য ছিল কাদের? ইহুদি সম্প্রদায়ের। ছয়, প্রাচীন আরবে পণ্যদ্রব্যের মতো বাজারে বিক্রয় করা হতো কি? নারী ও দাস দাসী। সাত, বেশিরভাগ আরবদের সর্বসন্ত হওয়ার কারণ কি ছিল? উত্তর, সুদ। আট, আরববাসী কোন দুটি জিনিসকে খুব সম্মান করত? কবিতা ও যুদ্ধ। নয়, ইসলাম পূর্ব আরবে নারী ও দাস দাসীদের কি হিসাবে বিবেচনা করা হতো? উত্তর, ভোগ্যপণ্য হিসেবে। 10, শহরবাসী আরবরা নিজেদের জীবনকে উন্নত করেছিল কিভাবে? উত্তর, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। 11, আরব গোত্রপতিদের সাথে মক্কার ব্যবসায়ীদের চুক্তি কি নামে পরিচিত ছিল? ইলাফ। 12, কাবাগৃহ তথা
মক্কা নগরীর বিখ্যাত বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছিল কিভাবে? উত্তর, হজকে কেন্দ্র করে। 13, আইএমএ জাহিলিয়া যুগে আরবে সুদ গ্রহণকারী সুদের টাকা পরিশোধ করতে না পারলে তা কি করা হতো? উত্তর, সুদ গ্রহণকারীর স্ত্রী, পুত্র, কন্যা, দাস দাসী হিসাবে মহাজনের হাতে তুলে দেওয়া হতো। এই যে এইখানে তোমাদের 13 নম্বরের যে ইয়েটা পড়লাম, বহু নির্বাচনী বা জ্ঞানমূলক প্রশ্ন, এটা দিয়ে তোমাদের সৃজনশীল প্রশ্ন হয়, পাশে দাগিয়ে রাখো। 12 আর 13 নম্বর প্রশ্নটা, কাবা গৃহ তথা মক্কা নগরী বিখ্যাত বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছিল কিভাবে? এটাতেও তোমরা সৃজনশীল প্রশ্ন লেখো, পাশে লিখবে। আর 13 নাম্বারটাও সৃজনশীল প্রশ্ন লিখবে, যে সৃজনশীলের প্রশ্ন হয়। 14, আরব উপদ্বীপে বেদুইনদের আর্থিক অবস্থা কেমন ছিল? অত্যন্ত শোচনীয় ছিল। 15, আরব উপদ্বীপে জমি কৃষি কাজের অনুপযোগী ছিল কেন? উত্তর, ভীষণ গরম ও শুষ্ক আবহাওয়ার জন্য। 16, যে কারণে আরব দেশে সকল প্রকার শস্য উৎপাদন করা সম্ভব ছিল না। উত্তর, শুষ্ক আবহাওয়া। 17, আরব উপদ্বীপে যে খাদ্যদ্রব্য উৎপন্ন হতো প্রয়োজনের তুলনায় তা ছিল কম না বেশি? উত্তর, অধিক কম। 18, জাহেলিয়া যুগে শহরবাসী আরবদের অর্থনৈতিক অবস্থা বেদুইনদের তুলনায় ভালো ছিল না কেন? ভালো ছিল কেন? উত্তর, ব্যবসা বাণিজ্য করতো বলে। এই যে 18 নাম্বার প্রশ্নটা, জাহেলিয়া যুগে শহরবাসী আরবদের অর্থনৈতিক অবস্থা বেদুইনদের তুলনায় ভালো ছিল কেন? এটা দিয়েও তোমাদের সৃজনশীল এবং অনুধাবনমূলক প্রশ্ন হয়, এইটাও তোমরা মার্ক করে রাখবা। সৃজনশীল পাশে সৃজনশীল এবং অনুধাবনমূলক প্রশ্ন লিখবে। 19, হেজাজ নগরীতে ব্যাপকভাবে বসতি স্থাপনের কারণ কি? উত্তর, কৃষি উৎপাদনের প্রাণকেন্দ্র বলে। তাহলে কৃষি উৎপাদনের মক্কার বা আরবের কৃষি উৎপাদনের প্রাণকেন্দ্র ছিল কোন নগরী বা এলাকা? হেজাজ। 20, আরব সমাজে নারী অবহেলিত ছিল কেন? উত্তর, বোঝা মনে করা হতো বা দারিদ্রতার কারণে। দুইটা, যখন দেখবে যে বোঝা মনে করা হতো তখন এটা উত্তর করবে, আর যখন দেখবে যে বোঝা মনে করা হতো না, অভাবের কারণে, তখন অভাবের কারণটা দিবে। খেয়াল করবে প্রশ্নের উত্তরে কি দেওয়া আছে, 4টার মধ্যে অপশনে। সৃজনশীল প্রশ্ন, রবিন কুমিল্লাতে ঘুরতে গিয়ে এক শ্রেণীর মানুষের সাথে তার দেখা হলো, যারা তাঁবু খাটিয়ে কয়েকটি গোত্র দলবদ্ধ হয়ে বসবাস করছে। তাদের নিকট থেকে খোঁজখবর নিয়ে জানতে পারলো তারা কিছুদিন হলো কক্সবাজার থেকে এসেছে, আবার তারা কিছুদিনের মধ্যে সিলেট চলে যাবে। তাদের ব্যবহার্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েই তারা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে। একসাথে তারা বেশি দিন স্থায়ীভাবে বসবাস করে না। তাহলে এই যে আমরা উদ্দীপকটা দিয়েছি, এই উদ্দীপকটা যখন আমি তোমাদের পড়িয়েছি কলেজ খোলা থাকা অবস্থায়, তখনও তোমাদের আমি এই উদ্দীপকটা দিয়েছিলাম। এখন এই যে উদ্দীপকটা, এই উদ্দীপকের কাদের কথা বলা হয়েছে তোমার বইয়ে, বলো একটু প্রিয় ছাত্রছাত্রীরা, আমার বলো কাদের কথা বলা হয়েছে? বেদুইনদের। হ্যাঁ, বেদুইনদের কথা বলা হয়েছে, বেদুইন বা যাযাবর। আর আমাদের এই বাংলাদেশে কারা কোন সম্প্রদায়? কোন সম্প্রদায়? বেদে সম্প্রদায়। কোন সম্প্রদায়? বেদে সম্প্রদায়। বাংলাদেশে কোন সম্প্রদায়? বেদে সম্প্রদায়। আর প্রাক ইসলামী আরবে বা ইসলাম পূর্ব আরবে যারা হচ্ছে কি বেদুইন বা যাযাবর সম্প্রদায়। কারণ আমরা দেখলাম যে এরা কখনোই কোথায় স্থায়ীভাবে বসবাস করতে পারতো না, তার কারণ ছিল এটা, কারণ আমরা জানি যে তাদের অন্যতম প্রধান পেশা ছিল কি লুটতরাজ বা লুণ্ঠন করা আর পশুপালন করা। আমরা জানি যে তৃণভূমি, মানে তৃণভূমি হলো তৃণ মানে ঘাস। তাহলে দেখা যাচ্ছে যে এই যে তৃণভূমি বা ঘাস পাওয়ার জন্য এবং পানির সন্ধানে এবং খাদ্যের প্রয়োজনে তারা কি করতো, এক স্থান থেকে তারা অন্য স্থানে চলে যেত। এই জন্য তারা স্থায়ীভাবে কোথাও বসবাস কি করতো না, করতো না। তাহলে ওইখানে যারা স্থায়ীভাবে বসবাস করতো না বা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো বা ছুটে বেড়াতো, এরাই হচ্ছে কি বেদুইন বা যাযাবর। আর বাংলাদেশে এরা হচ্ছে কারা? বেদে সম্প্রদায়। যারা কি করে, তারা কিন্তু কি পানির ভিতরে বসবাস করে, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। আবার নদীর পাড়ে তারা কি করে,
তাঁবু খাটিয়ে এই আমাদের বাংলাদেশের বেদে বা সম্প্রদায়গুলো বসবাস করে। আর তাদের সাথে আমরা দেখি যে তারা কি করে সেই ইসের ভিতরে, তাঁবুর ভিতরে বা নৌকার ভিতরেই তাদের রান্না খাওয়া ব্যবহার্য সব জিনিস তারা নিয়ে চলে যায়। আর বেদুইন বা যাযাবররা কি করতো, তারা কি করতো তাদের সাথে তাদের ব্যবহার্য জিনিসপত্র নিয়ে তারা কি করতো এক স্থান থেকে অন্য স্থানে চলে যেত বা যাতায়াত করতো। আর তারা একদিন কোথাও তারা একসাথে বেশি দিন স্থায়ী হতো না। কারণ হচ্ছে যে এক জায়গায় থাকতে গেলে তাদের জীবিকার প্রশ্ন ছিল যে কি খাবে কি করবে, হ্যাঁ, সেই জন্য তারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেত তোমার পশুপালনের জন্য। তারপরে দেখা যাচ্ছে যে একটা কথা হলো যে তৃণ ঘাস পাওয়ার জন্য, পানির সন্ধানে। আর তারা করতো কি, যে আমরা জানি যে তারা দলবদ্ধ বা সারিবদ্ধ হয়ে চলাফেরা করতো। আরবের একটা বৈশিষ্ট্য ছিল, সেটা কি, তার গোত্রেরা কি দলবদ্ধ বা সারিবদ্ধ হয়ে চলাফেরা করতো। এটা তাদের অন্যতম, আরবদের একটা অন্যতম বৈশিষ্ট্য। তোমাদের যদি বৈশিষ্ট্যের ব্যাপারে প্রশ্ন আসে তখন তোমরা এই পয়েন্টটা তুলে দিবে যে আরবের প্রধান বৈশিষ্ট্য ছিল একটা কি, যে তারা গোত্রগুলো দলবদ্ধ হয়ে বা তারা বসবাস করত। আরেকটা বৈশিষ্ট্য ছিল তাদের অন্যতম প্রধান বাহন ছিল কি উট। আরেকটা বৈশিষ্ট্য বলি, সেটা হচ্ছে যে তাদের প্রধান খাদ্য ছিল কি খেজুর। আরেকটা বৈশিষ্ট্য ছিল যে তারা এক গোত্রের প্রতি অন্য গোত্রের প্রতি হিংসা পরায়ণ বা বিদ্বেষী হলেও কিন্তু নিজ গোত্রের প্রতি তারা ছিল কি খুবই আনুগত্যশীল, এবং প্রয়োজনে জীবন পর্যন্ত বিসর্জন দিতে তারা কি করতো না, কোণঠাবোধ করতো না। এবং তারা গোত্রপতি বা দলপতি, যাকে আমরা কি বলি শেখ, সেই শেখের কথা তারা অক্ষরে অক্ষরে মেনে চলতো। এগুলো তাদের বিশেষ কতগুলো বৈশিষ্ট্য। আমরা যে তাদেরকে শুধু খারাপ বলছি বা বদ মেজাজি বলছি তা না, এর মধ্যেও তাদের কতগুলো গুণ, এগুলো এগুলো হচ্ছে কি তাদের অ্যাডজেক্টিভ। গুণগুলো তাদের অ্যাডজেক্টিভ। কি গুণ বললাম, এইগুলো বৈশিষ্ট্যগুলো তার গুণের মধ্যে পড়ে গেছে। এরপরে আমরা একটু চলে যাই। যখনই আমি এই যে উদ্দীপক গুলো বলে দিচ্ছি, আজকে বই বের করে খুঁজে খুঁজে বের করবা কোথায় আছে, ঠিক আছে? তোমরা শুনতে পাচ্ছ কি বলছি? জি ম্যাম। হ্যাঁ, অবশ্যই খুঁজে খুঁজে দেখবে। কারণ ভালো রেজাল্ট করতে গেলে সবচেয়ে কথা হলো যে যদি সময় মতো সবকিছু পড়াশোনা করা যায়, অল্প সময়ে গুছিয়ে ফেলা যায়। আর যদি সময়ের কাজ অসময়ে করতে যাই, আমরা জানি যে 1 ফুট 10 ফুট কেন, এখন 1000 ফুট দিয়েও সেটাকে কি করা যায় না, আম সামলানো যায় না। সেই জন্য আমাদের নিজেদের ব্যাপারে খুব সচেতন হব। কারণ আমাদের রেজাল্ট আমাদের ভবিষ্যৎ। সেই জন্য আর কলেজের সুনাম সম্মান খ্যাতি, তোমাদেরও সাকসেস সম্মান খ্যাতি সবকিছু জড়িত এখানে। ক, বেদুইন বা যাযাবরদের জীবিকার প্রধান অবলম্বন কি ছিল? পশুপালন ও লুটতরাজ। খ, দক্ষিণ আরবকে সুখী আরব ভূমি বলা হতো কেন, ব্যাখ্যা করো। উত্তর, ধন সম্পদ ও রকমারি পণ্যদ্রব্যের জন্য প্রাচীনকালে দক্ষিণ আরবকে সুখী আরব ভূমি বা সৌভাগ্যের আরব নামে অভিহিত করা হতো। দক্ষিণ আরবের ইয়েমেন, হাজরামাউত এবং ওমানে অনেক উর্বর ও বিস্তৃত উপত্যকা ছিল। এই উর্বর ভূখণ্ডগুলোতে কফি, নীল, খেজুর, শাকসবজি ও বিভিন্ন ফল ও ফসল প্রভৃতি উৎপাদন হতো। এছাড়া ধান, গম, বার্লি, ভুট্টা, আতা, ডুমুর, পিচ, আঙ্গুর এই অঞ্চলের প্রচুর পরিমাণে উৎপন্ন হতো। এর ফলে আরবের এই অঞ্চল অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং কৃষি ও ব্যবসা বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই যে দক্ষিণ আরবকে বা আরবের সুখী অঞ্চল কাকে বলা হয়? দক্ষিণ আরবকে বা ইয়েমেনকে। ও কাকে? ইয়েমেনকে। এখন এইটা দিয়ে তোমাদের সৃজনশীল প্রশ্ন হয়। অনুধাবন সৃজনশীল যুগ অনুধাবন মূলক প্রশ্ন লিখবে খ এর পাশে, মনে থাকবে? আর কি কি ফল হতো হাতে হাতে হিসাব করে গুনবে। কফি 1, নীল 2, খেজুর 3, শাকসবজি 4, বিভিন্ন ফল, বিভিন্ন ফসল, এগুলো হিসাব করবে। তারপরে কি হতো, ধান, গম, বার্লি, ভুট্টা, আতা, ডুমুর, পিচ, আঙ্গুর। এগুলো আমি হাতে ধরে ধরে তোমাদের ক্লাসে শিখিয়েছি যে এগুলোর নাম কিভাবে মনে রাখা যাবে। খ, রবিনের দেখা মানুষগুলোর সাথে ইসলাম পূর্ব আরবের কোন সম্প্রদায়ের মানুষের সাদৃশ্য রয়েছে, ব্যাখ্যা করো। আমরা কোন সাদৃশ্য দেখলাম বইয়ের সাথে আমাদের, বলো কাদের? কোন সম্প্রদায়ের, ইসলাম পূর্ব আরবের কোন সম্প্রদায়ের মানুষের সাদৃশ্য রয়েছে বা মিল রয়েছে বা সামঞ্জস্য রয়েছে, বলো কারা? বেদুইন বা যাযাবর। কারা? আমার সাথে সাথে বলো, কথা বলো। বেদুইন বা যাযাবররা।
ঘ উদ্দীপকের উক্ত সম্প্রদায়ের চারিত্রিক বৈশিষ্ট্যের আলোকে তোমার পাঠ্য বইয়ে যে সম্প্রদায়ের মিল রয়েছে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। আমি তোমাদের চারিত্রিক বৈশিষ্ট্য, সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থার মধ্যে তাদের উত্তরগুলো আছে, ওইখান থেকে তোমার প্রশ্নগুলো করে আমাকে দেখাবে। প্রাক ইসলামী আরবের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ব্যাখ্যা করো। উত্তর: মরুময় আরব উপদ্বীপের অনুর্বর জমি কৃষিকাজে সম্পূর্ণ অনুপযোগী ছিল। সামান্য যে খাদ্যদ্রব্য উৎপাদন হতো প্রয়োজনের তুলনায় তা ছিল অত্যন্ত অপ্রতুল বা অধিক কম। এই দুইটা শব্দ ব্যবহার, যেখানে অপ্রতুল দেখবে তখন অপশনে অপ্রতুল দিবে, যদি অধিক কম থাকে তখন অধিক কম দিবে। তাই অর্থনীতির পরিসর ছিল খুব ক্ষুদ্র। ফলে আরবরা অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। পেশাগত বিভাজনের মাধ্যমে আরবদের অর্থনৈতিক অবস্থা তুলে ধরা হলো। এক, যাযাবর আরব ও শহরে আরব। এই যে অর্থনৈতিক অবস্থার পয়েন্টগুলো। প্রাক ইসলামী আরবের অধিবাসীরা যাযাবর আরব ও শহরে আরব এই দুই শ্রেণীতে বিভক্ত ছিল। উভয়ের অর্থনৈতিক অবস্থা ছিল আলাদা। শহরবাসী আরবদের অর্থনৈতিক অবস্থা যাযাবরদের তুলনায় ভালো ছিল, কিন্তু যাযাবর বা বেদুইন আরববাসীদের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। এগুলো তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে পড়তেছে, বা বৈশিষ্ট্যের মধ্যে পড়তেছে। এই যে প্রশ্ন দিলাম ঘ আর ঘয়ের উদ্দীপকের মধ্যে। দুই নম্বর পয়েন্ট, লুটতরাজ। পশুপালন ও লুটতরাজ ছিল যাযাবরদের প্রধান পেশা। পশুর জন্য তৃণভূমি বা ঘাস ও পানীয় জলের সন্ধানে তারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো। তাই যাযাবরদের কোনো স্থায়ী নিবাস বা অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল না। ফলে এ সময় পশুপালনের সাথে সাথে লুটতরাজও আরববাসীদের নিকট একটি পেশা হিসেবে গণ্য হতো। আরবদের বিভিন্ন গোত্র ও বেদুইন যাযাবররা বিভিন্ন স্থান থেকে আগত বণিক গোষ্ঠীকে আক্রমণ করে, তাদের বণিক গোষ্ঠী বা কাফেলা, উটের কাফেলাকে আক্রমণ করে তাদের মালামাল লুট করত। তাদের মতে লুণ্ঠন অপকর্ম নয়, বরং জীবিকা। তখন পরিস্থিতি বা ওই সময়ের লোট বা কি বলা, লুটতরাজ করা কি ছিল, সেটা বৈধ ছিল। কিন্তু এখন এটা কি অন্যায়, বেআইনি বা অন্যায় গর্হিত কাজ হচ্ছে কি, লুটতরাজ করা যাবে না। কারণ এখন আমরা শুধু কি একটা পেশা নিয়ে থাকি না, পেশা বহুমুখী হয়ে গেছে। ইকোনমিক্স এর ভাষায় এগুলো আসবে তোমাদের ঘ আর ঘয়ের উত্তরে। ৩, সুদ বা কুশিদ বা রিবা ব্যবসা। আমি তিনটা নামে তোমাদের বলেছি যে সুদ, যাহাই সুদ তাহাই কুশিদ বা তাই রিবা ব্যবসা, যেটা সুদ নামে পরিচিত। এটা তোমাদের প্রশ্ন লিখে দিয়েছে, সেখান থেকে তোমরা উত্তর নিয়ে নিবে। এই জন্য আমি এখানে খেয়াল গেলাম না। ব্যবসা বাণিজ্য, 4 নম্বর পয়েন্ট, ব্যবসা বাণিজ্য। শহরবাসী আরবগণ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। তারা সিরিয়া, মিশর, পারস্য ও ভারতবর্ষের বিভিন্ন নগর বন্দরে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করত। ফলে বাণিজ্যের সাথে জড়িত শ্রেণীর অর্থনৈতিক অবস্থা ভালো ছিল। এই যে এখানে বাণিজ্যের সাথে যারা জড়িত ছিল তাদের কি অবস্থা ছিল, অর্থনৈতিক অবস্থা ভালো ছিল। ফলে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রভূত নগরীকে কেন্দ্র করে শহর কেন্দ্রিক ধনী বণিক শ্রেণীর বিকাশ ঘটে। তাহলে বণিক শ্রেণীর বিকাশ কিভাবে ঘটেছিল, এটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন হয়, সৃজনশীল। এই যে এই ব্যবসা বাণিজ্যের পয়েন্টটা খুব ভালো করে শিখবে, এটা দিয়ে তোমাদের সৃজনশীল এবং অনুধাবনমূলক প্রশ্ন হয়। পাশে সৃজনশীল যুগ অনুধাবনমূলক প্রশ্ন লিখে নিবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু, হযরত ওমর রাদিয়াল্লাহু এবং বিবি খাদিজা রাদিয়াল্লাহু ছিলেন তৎকালীন আরবের বিশিষ্ট ধনাঢ্য ব্যবসায়ী। এই সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র হিসেবে মক্কা ও মদিনা নগরীর যথেষ্ট খ্যাতি ছিল। মদিনার সাথে ইয়ামেন ও সিরিয়ার বাণিজ্য পথের সংযুক্তি থাকায় এর বাণিজ্যিক গুরুত্ব ছিল অসাধারণ। মক্কার তুলনায় মদিনার প্রাকৃতিক পরিবেশ ভালো ছিল। এখানে কিছু লোক কৃষি কাজের সাথেও জড়িত ছিল। এছাড়া তায়েফ ছিল আরবের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। তায়েফও কৃষি পণ্য উৎপাদন হতো বলে জানা যায়। তাহলে আমরা দেখলাম যে আরবের বাণিজ্য কেন্দ্রগুলো কোথায় কোথায় ছিল। এক হলো মক্কা ও মদিনা আরবের কি ছিল, বাণিজ্য কেন্দ্র ছিল, সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র। এছাড়াও আমরা আরো বাণিজ্য কেন্দ্র কি পেলাম, এটা হচ্ছে কোথায়, তায়েফে বাণিজ্য কেন্দ্র ছিল। আর তায়েফে কি হতো, কৃষিকাজ যেহেতু হতো, সেখানে কৃষি পণ্য উৎপাদন হতো। এগুলা দিয়ে তোমাদের সৃজনশীল এবং অনুধাবনমূলক প্রশ্ন হয়।
প্রতিটা লাইন বাই লাইন খুব ভালো করে পড়বে। আর আরবদের সাথে কোন দেশের বাণিজ্য সংগঠিত হতো বললাম আমরা কোথায়? সিরিয়া, মিশর, পারস্য, ভারতবর্ষের বিভিন্ন নগর বন্দরে কি হতো? আরবদের সাথে ব্যবসা বাণিজ্য তারা চালিয়ে যেত। 5 শিল্প। প্রাক ইসলামী আরবে পৌত্তলিকতার ব্যাপক প্রসারের ফলে দেবদেবীর মূর্তির চাহিদা বেড়ে যায়। এজন্য জাহিলিয়া যুগে আরবে এক শ্রেণীর লোক মূর্তি ও ভাস্কর্য তৈরি পেশায় নিয়োজিত ছিল। তারা মূর্তি ও ভাস্কর্য নির্মাণে অত্যন্ত দক্ষ ছিল। পৌত্তলিক সমাজে তাদের খুব মর্যাদা ছিল। মূর্তি ভাস্কর্য নির্মাণে শিল্পের সাথে সাথে এ সময় যুদ্ধাস্ত্র তৈরি ও নিত্য ব্যবহৃত জিনিসপত্রের চাহিদা পূরণের জন্য ক্ষুদ্র শিল্পের বিকাশ হয়েছিল, যা আরব অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কি কি শ্রেণীর উদ্ভব করলো? কি শ্রেণীর? ধনী বণিক শ্রেণীর বিকাশ ঘটে। এই যে 4 নাম্বার পয়েন্টটা খেয়াল করে আন্ডারলাইন করবে। এগুলোতে তোমাদের সৃজনশীল অনুধাবনমূলক প্রশ্ন হয়, যে প্রশ্নগুলো উত্তর কমন পড়ে না, এগুলো ফাঁকে ফাঁকে দিয়ে দেয়, সেগুলোর এই প্রশ্নগুলো। আর শিল্পের ক্ষেত্রে আমরা দেখলাম যে এই যে তোমাদের কি যে এক শ্রেণীর লোকরা যে মূর্তি পূজাকে কি করতো? পেশা হিসেবে তারা নিয়েছিল এবং ভাস্কর্য তৈরি করতো। সে কোন দেশের লোকরা করতো? এটা আরবের লোকরা করতো, এবং বাংলাদেশে ওটা আছে। এশিয়া মহাদেশের অনেক দেশে আমরা জানি কি অনেক দেশ যারা কি করে মূর্তি পূজা করে, ভাস্কর্য তৈরি করে। তাহলে তাদের সাথে কাদের মিল আছে? আরবের মিল আছে। এটা দিয়েও তোমাদের সৃজনশীল প্রশ্ন হয়, অনুধাবনমূলক প্রশ্ন হয়। খেয়াল রাখবে যে তখন আরবরা কি তৈরিতে পটু ছিল? এক হলো মূর্তি তৈরি, একটা হলো ভাস্কর্য নির্মাণে। কুচিত প্রথা সম্পর্কে ব্যাখ্যা করো। যেটা হলো সুদ বা রিবা, এই প্রথা আমি তোমাদের অর্থনৈতিক অবস্থার পয়েন্টটা উল্লেখ করেছি, এখানে ব্যাখ্যা করলাম। উত্তর: কুচিত প্রথা বলতে চক্রবৃদ্ধি হারে সুদের মাধ্যমে ব্যবসা করার ধরনের প্রথাকে বোঝায়। ইসলাম পূর্ব আরবে কুচিত প্রথা ব্যাপকভাবে প্রচলিত ছিল। সমাজে ধনী ও মহাজন শ্রেণী উচ্চ সুদে গরিবদের ঋণ দিত। এছাড়া আরব জনগোষ্ঠীর মধ্যে কুচিত প্রথা ব্যাপকভাবে প্রচলিত ছিল। অধিকাংশ লোক সুদের কারণে ঋণগ্রস্ত হয়ে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যেত। এ প্রথা এতই মারাত্মক পর্যায়ে পৌঁছেছিল যে ঋণ গ্রহণকারী কোনো ব্যক্তি সময়মতো অর্থ পরিশোধ করতে না পারলে মহাজন ঋণ গ্রহণকারী বা সুদ গ্রহণকারী বা অনাদায়ী ঘাতকের স্ত্রী পুত্র কন্যাদের জোরপূর্বক দাসে পরিণত করত ও বিক্রয় করতে পারত। ফলে কুশিত প্রথার নিয়মাবলী ছিল অত্যন্ত জটিল। আরবে কি কুশীদের এবং কুশিত প্রথা বা রিবা প্রথা বা সুদের ব্যবসার নিয়মাবলী ছিল অত্যন্ত নিষ্ঠুর ও জটিল। তাহলে আমরা দেখলাম যে এখানে যারা সুদ নিত, 1 টাকায় যে সুদ নিচ্ছে সে বা 2 টাকা, সে তাই মূলটাই শোধ করতে পারতেছে না, তাহলে সে কি করবে? আসলটাই যেটা মূল বা আসলটাই শোধ করতে পারতে না, তাহলে তো সে মূলের উপরে যেটা মুনাফা, হ্যাঁ, মুনাফাটা কিভাবে শোধ করবে? সেই মুনাফাটাই পরবর্তী সময় কি করতো তারা? মহাজনরা এতই শক্তিশালী ছিল, এত নিষ্ঠুর ছিল যে তারা এটাকে চক্রবৃদ্ধি হারে এটার ঋণের বোঝাটা বাড়াতো। এটা ইকোনমিক্স এর ভাষায় যে চক্রবৃদ্ধি হারে, হ্যাঁ, ঋণ কিভাবে বাড়ে, সুদ কিভাবে বাড়ে, কিভাবে চক্রবৃদ্ধি হারে। তাহলে আর একটা কথা হলো যে কাদেরকে ঋণ দেওয়া হতো? মহাজনরা দিত গরিবদের। 1 টাকায় দেওয়ার যাদের সামর্থ্য নাই, তারা সেখানে 10 টাকা 20 টাকা কিভাবে দিত। সেই জন্য আমরা আরবের এই যে সুদ বা কুশিত বা রিবা প্রথা ছিল অত্যন্ত নিষ্ঠুর ও জটিল প্রকৃতির। এই জন্য তারা কি করতো? অত্যন্ত চতুর ছিল ওই মহাজনরা। তারা কি করতো? ঋণ গ্রহণকারী বা যারা ঋণ নিয়েছে, ঋণ এর অর্থ পরিশোধ করতে না পারলে বা সময় মতো দিতে না পারলে, তাহলে কি করতো? তারা তাদের স্ত্রী পুত্র কন্যা বাড়ি ঘর বাড়ি সম্পত্তি জোরপূর্বক দখল করে নিত এবং স্ত্রী পুত্র কন্যাদের দাস দাসীতে পরিণত করতো এবং তাদেরকে হাটে বাজারে বিক্রয় করে দিত। তাহলে দেখা যাচ্ছে যে এই যে কুশিত প্রথা তখন আরবে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। এই জন্য ইসলামের সুদটাকে নিষিদ্ধ বা হারাম করা হয়েছে। এই কারণে এটা কি ছিল? নিষ্ঠুর, অমানবিক। কারণ আমরা চিন্তা করতে পারি যে আমাদের মা বাবা ভাই বোনের সাথে কোনোদিন দেখা হবে না বা তারা দাস দাসী রূপে জীবন অতিবাহিত করবে, আমরা চিন্তাও করতে পারি না। সেই জন্য এই প্রথাটাকে কি বলা হচ্ছে? অত্যন্ত নিষ্ঠুর। আর প্রক্রিয়াটা ছিল খুবই জটিল, মানুষ বুঝতো না। আমরা ব্যাংকের অনেক কিছুই বুঝি না, যে সুদের ব্যাপারগুলো বা ইন্টারেস্টের ব্যাপারগুলো, যে এখন আমরা ইন্টারেস্ট বলতে অভ্যস্ত, সেটাই ইন্টারেস্টটাই হচ্ছে কি সুদ বা মুনাফা। হুম তাহলে এইটা দিয়েও তোমাদের সৃজনশীল প্রশ্ন হয়, অনুধাবনমূলক প্রশ্ন হয়। পাশে সৃজনশীল এবং অনুধাবন প্রশ্ন লিখে রাখবে, আর এগুলোকে আন্ডারলাইন করবে ভালো করে। বেদুইনদের সম্পর্কে বিশ্লেষণ করো।
বেদুইন শব্দের উৎপত্তি ঘটেছে আরবিতে প্রচলিত উপভাষা বদীয় থেকে। তাহলে বদীয়, এই যে বদীয় শব্দটা কোথা থেকে? বদীয় এসেছে বাদিয়া শব্দ থেকে। সুতরাং এর ভাবগত অর্থ দাঁড়ায় যারা বাদিয়া বা মরুভূমিতে অবস্থান করছে। তাহলে বাদিয়া শব্দের অর্থ কি? যারা মরুভূমিতে অবস্থান করে। এটা হলো জ্ঞানমূলক বা সৃজনশীল প্রশ্নের জন্য। তাহলে মরুভূমিতে যারা অবস্থান করে তাদেরকে কি বলা হয়? বাদিয়া বলা হয়। আর বাদিয়া শব্দের অর্থ কি? বাদিয়া শব্দের অর্থ হচ্ছে মরুভূমিতে যারা অবস্থান করে। দুই ভাবে বলে দিলাম, ভিডিও দেখে বারবার খেয়াল করবা। আরবের যাযাবর সম্প্রদায় বেদুইন নামে পরিচিত। ঐতিহাসিক আমির আলীর মতে আরবের বেদুইনদের যাযাবরদের কি হতো? আরবের বেদুইন বলা হতো। ঐতিহাসিক আমির আলীর মতে মরুবাসী আরবদের বেদুইন বলা হয়। অর্থাৎ যেসব আরব অস্থায়ীভাবে মরুভূমির বিভিন্ন স্থানে বসবাস করে তারাই বেদুইন। বেদুইনরা কোথাও স্থায়ীভাবে বসবাস করতে পারে না। গৃহপালিত পশু বা প্রাণীর ঘাস ও পানির সন্ধানে তারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়। চলার পথে কোনো তৃণভূমি বা ঘাস বা পানির সন্ধান পেলে তারা তাঁবু ফেলে। সুপেয় পানি এবং পশু খাদ্য ফুরিয়ে গেলে তারা আবার অন্য স্থানে চলে যেত। বেদুইনরা পশুপালন, পশু লালন পালন, শিকার, লুটতরাজ প্রভৃতি কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। বেদুইনদের মধ্যে উদ্দাম জীবনযাপন, গোত্রপ্রথা এবং আতিথেয়তা প্রভৃতি বৈশিষ্ট্য দেখা যায়। তাহলে আমরা এখানে অনেকগুলো শব্দ পেলাম যে বেদুইন শব্দটা কোথা থেকে আসছে? যে বদিয়া, আরবিতে প্রচলিত উপভাষা কি বদিয়া থেকে এসেছে। আর বদিয়া আরবি শব্দ, কিন্তু বদিয়া শব্দের বাংলা হচ্ছে কি বাদিয়া। আর বাদিয়া শব্দের অর্থ কি? মরুভূমি। মরুভূমিতে যারা অবস্থান করে, মরুভূমিতে যারা অবস্থান করে তাদের কি বলা হয়? বাদিয়া বলা হয়। তাহলে আরবের যারা যাযাবর সম্প্রদায় তারাই কি নামে পরিচিত ছিল? বেদুইন নামে পরিচিত ছিল। আর ঐতিহাসিক আমির আলীর একটা বিখ্যাত উক্তি, মরুবাসী বেদুইন আরবদের বেদুইন বলা হয়। অনেক সময় একটা দুইটা লাইন দিয়েও কি করা হয়? সৃজনশীল প্রশ্ন উদ্দীপক তৈরি করা হয়, সৃজনশীল প্রশ্ন তৈরি করা হয়। তাহলে এই যে মরুবাসী আরবদের বেদুইন বলা হয়, কেন বলা হয় এটা দিয়েও তোমাদের সৃজনশীল প্রশ্ন হয়। এই যে কেন বলা হয় আমি তোমাদের ব্যাখ্যা করেছি। বেদুইন কাদের বলা হয়, কাদেরকে বেদুইন কাদেরকে না বলা হয় সেটাও তোমরা জানো। শহরবাসী আরব এবং যাযাবর কাদেরকে বলা হয়। এখানে প্রশ্নটা আছে, এখানেও ভালোভাবে লিখে দেওয়া হয়েছে। সুন্দর করে গুছিয়ে লিখবে। আমাকে বলেছি যে খাতা উঁচু করে দেখাবে। চলার তাহলে আরেকটা কথা হলো যে তারা কি করতো? বেদুইনরা সুপেয় পানি কি, যেগুলো হলো পানযোগ্য পানি, খাবার যোগ্য পানি, সেটা হচ্ছে কি সুপেয় পানি। সব পানি কিন্তু পানযোগ্য না। যে পানি খাওয়া যায় সেটা হচ্ছে কি সুপেয় পানি। মনে থাকবে? তোমরা শুনতে পাচ্ছ? প্রিয় ছাত্রছাত্রীরা, আমার ছেলে মেয়েরা শুনতে পাচ্ছ? জি জি ম্যাম। ম্যাম। বেদুইনদের মধ্যে উদ্দাম জীবনযাপন, গোত্রপ্রথা এবং আতিথেয়তা প্রভৃতির বৈশিষ্ট্য দেখা যায়। এটা দিয়েও তোমাদের সৃজনশীল প্রশ্ন হয় বা অনুধাবনমূলক প্রশ্ন, এগুলো আন্ডারলাইন করে পাশে লিখে রাখবে। দ্য পাবলিক রেজিস্টার অব দ্য আরবস, দিওয়ানুল আরব বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা নিচে তোমরা সৃজনশীল এবং অনুধাবনমূলক প্রশ্ন আর জ্ঞান বহু নির্বাচন তো সবসময় আসে, এটা বলার অপেক্ষা রাখে না। এগুলো সব লিখবে পাশে। ইসলাম পূর্ব যুগে আরবে রচিত কবিতাগুলোকে দ্য পাবলিক রেজিস্টার অফ আরবস বলা হয়। জাহেলিয়া যুগেও যেটা দিওয়ানুল আরব নামে পরিচিত। জাহেলিয়া যুগেও আরবি ভাষা খুবই সমৃদ্ধশালী ছিল। আরবি ভাষায় লিখিত কবিতাগুলো ছিল আরব জীবনের প্রতিচ্ছবি। আরবি ভাষার গঠনশৈলী, উন্নত শব্দ ও সুললিত বাক্যবিন্যাস আরবি কবিতাকে অমরত্ব দান করেছে। সেই সময় আরবি কবিতাসমূহ উন্নত গঠনশৈলী অনুসারে রচিত হতো। আর ইসলাম পূর্ব আরবদের জীবন প্রণালী জানার জন্য কাব্য ছাড়া অন্য কোনো উৎসব ছিল না।
কাব্যের মাধ্যমে আরবরা প্রেম, ভালোবাসা, গোত্রপ্রীতি, যুদ্ধ-বিগ্রহ আলোচনার মধ্য দিয়ে তাদের জীবন প্রণালী সম্পর্কে লিপিবদ্ধ করেছেন। এ কারণে ইসলাম পূর্ব আরবের কবিতাগুলোকে দ্য পাবলিক রেজিস্টার অব দ্য আরবস বলা হয়। ঐতিহাসিক পিকে হিট্টির মতে মধ্যযুগে বহু শতাব্দীকাল পর্যন্ত তা আরবি ভাষা। কি ভাষা ছিল মধ্যকাল? এটা কি শতাব্দী? বহুকাল পর্যন্ত, প্রাচীন যুগ থেকে মধ্যযুগ পর্যন্ত কি ছিল? আরবি ভাষা সভ্য জগতের শিক্ষা, সংস্কৃতি এবং উন্নতির একমাত্র মাধ্যম ছিল। এই যে পিকে হিস্ট্রি, এই আর এই যে দিওয়ানুল আরব বা দ্য পাবলিক রেজিস্টার অফ দ্য আরবস, এটা দিয়েও তোমাদের সৃজনশীল প্রশ্ন হয়। আর আরবদের ভাষা ছিল খুবই উন্নত ভাষা। তারা মূর্খ নিরক্ষর হলেও কিন্তু ভাষা জ্ঞানে তারা ছিল খুবই দক্ষ। এই জন্য তারা পৃথিবীতে ভাষার জন্য তারপরে তাদের ডিবেট, যারা জিহ্বার কারণে তারা কি করেছে, পৃথিবীর একটা শ্রেষ্ঠ জায়গায় সাহিত্যের ক্ষেত্রে স্থান করে নিয়েছে। এই জন্য তাদেরকে আমরা কি করতে পারি? মূর্খ বলতে পারি, নিরক্ষর বলতে পারি, কখনোই বর্বর বলতে পারি না। কারণ যাদের ভাষা অত্যন্ত রিচ, সভ্যতার মানদণ্ডে তারা ছিল উচ্চ। কারণ সেই সময়ের বিখ্যাত কবি ইমরুল কায়েসের সাথে তুলনা করা হয়েছে কি আধুনিক যুগের বিখ্যাত কবি শেক্সপিয়রের সাথে। সেই জন্য তাদেরকে আমরা কি করতে পারি? নিরক্ষর বলতে পারি। কখনো বর্বর শব্দ কখনো ইউজ করবে না। বইয়ে থাকে আমি এটাকে কি করেছি যে না, কখনোই তারা বর্বর ছিল না। মানুষের ভাষা জ্ঞান যাদের আছে, যারা শিক্ষিত, তাদেরকে বর্বর বলা যায় না, নিরক্ষর বলা যায়, মূর্খ বলা যায়। মূর্খ নিরক্ষর এক জিনিস, আর বর্বর হচ্ছে আনসিভিলাইজড। তারা কখনোই ওইরকম আনসিভিলাইজড ছিল না। তাদের কাছ থেকে আমরা পৃথিবীর লোকরা অনেক কিছুই পেয়েছি, যার জন্য তাদেরকে কখনোই আমরা কি বলবো না, আনসিভিলাইজড বলবো না। আর আমরা জানি যে বিখ্যাত, পৃথিবীর বিখ্যাত ঐতিহাসিকদের মধ্যে একজন হচ্ছে কি পিকে হিট্টি, যার পুরো নাম হচ্ছে যে খোরাসান পিকে হিট্টি। হ্যাঁ, তিনি বিদেশি ছিলেন। তিনি মন্তব্য করেছিলেন যে সেই সময় সভ্য জগতের মধ্যযুগের শিক্ষা, সংস্কৃতি, উন্নতির একমাত্র মাধ্যম ছিল কি আরবি ভাষা। এজন্য কখনোই আমরা তাদেরকে বর্বর বা বলতে পারি না। এইভাবে তোমরা ব্যাখ্যাগুলো করবে। এবার তোমার নাম প্রেজেন্টে আসো। মেয়েরা নাম প্রেজেন্টে আসো। কোড 40, ফারজানা আক্তার মিথু। 40, কোড 40, ফারজানা আক্তার মিথু। 12, রাফিয়া আক্তার। রাফিয়া, রাফিয়া তোমাকে তো ক্লাসে দেখলাম, কোথায় চলে গেছো? 73, সালমা আক্তার বিথি। 57, মেহেরা করিম। 57, মেহেরা করিম। 26, তাসনুবা হোসেন লগ্ন। Yes, ma'am. 55, হালিমা আক্তার। 55, হালিমা আক্তার। হালিমা। 2, জান্নাতুল বাকি। Yes, ma'am. 61, আবিদা আদ্রিতা চৌধুরী। 61, আদ্রিতা, আবিদা, আবিয়া আছো? আদ্রিতা। 48, তাবাসসুম। Our presentation. 52, তামান্না তাবাসসুম। Present, ma'am. 50, সৈয়দা নুসরাত জাহান সিথি। 60, সিথি। ম্যাম 12 আমি আছি রাফিয়া। হ্যাঁ বললাম তো তুমি ছিলে। তারপরে হচ্ছে 50, আয়েশা ইসলাম বর্ণা। 50, কোড 50, বর্ণা। 22, ফাবিয়া খান। Present, ফাবিয়া। ma'am. 11, কোড নাম্বার 11, ফারজানা আক্তার শিমু। ইয়েস ম্যাম। 43, সাদিয়া জান্নাত। সাদিয়া। 43, সাদিয়া জান্নাত। Yes, miss. 59, সুমাইয়া রহমান মিতা। 59, সুমাইয়া রহমান মিতা। 18, রাবেয়া খাতুন। কোড 18, 18,
রাবেয়া খাতুন 15 আনিকা আক্তার কোড 15 আনিকা আক্তার 17 সাদিয়া ইসলাম 13 সুমাইয়া জান্নাত দিশা 13 সুমাইয়া জান্নাত দিশা 69 জান্নাতুল ফেরদৌস জেমি 69 জান্নাতুল ফেরদৌস জেমি 66 জান্নাতুল ফেরদৌস 66 জান্নাতুল ফেরদৌস 21 আয়না নূর মাইশা আয়না 21 আয়না নূর মাইশা 5 ফারজানা ফাজনিন কোড 5 70 অনিন্দিতা হক কোড 70 অনিন্দিতা মেয়েরা কেউ নাম প্রেজেন্টে বাকি আছো মেয়েরা দিবা শাখা কেউ নাম প্রেজেন্টে বাকি আছো এবার ইয়ে আসো ছেলেরা আসো দিবা শাখা কোড 26 তানজিম রহমান यस मैम তানজিম आसी আচ্ছা जी जी मैम ঠিক আছে ঠিকভাবে ক্লাস করো তানজিম থ্যাংক ইউ जी 68 শাকিল সাকিব আল হাসান 68 সাকিব 74 আলিম মিয়া আলিম 10 রিয়াদ বাবু 33 শাহরিয়ার Yes, ma'am. 32 রফিকুল ইসলাম রতন 32 রতন 12 কোড 12 শাফিন হোসেন মুস্তফা শাফিন 69 এ আর নাজমুল আলম নাজমুল 15 আশিকুর রহমান 15 আশিকুর রহমান 22 শেখ মোহাম্মদ রায়হান রায়হান 52 মোহাম্মদ ইয়ান ইয়ান আছো 51 হাফিজুর রহমান আহাদ 57 তামিম ইকবাল 11 এহসানুল হক শিশির 11 কোড 11 42 সৈয়দ আনোয়ার 25 25 উজ্জ্বল 55 মুনায়েম